সেই দিন মোহনলালকে ব্যস্তভাবে হীরাঝিলের বাগিচা অতিক্রম করে আসতে দেখে কেমন যেন অমঙ্গলের আভাস পেলাম। এই লোকটিকে সিরাজের নবাবী শাসনের স্তম্ভ বলে আমি মনে করি। স্তম্ভে সম্ভবত নাড়া লেগেছে। আর সম্ভবতই বা বলি কেন? নিশ্চয়ই তাই। তার প্রতিটি পদক্ষেপ বিচলিত ভাব স্পষ্ট হয়ে উঠেছে। সামান্য বিচলিত হবার মতো পুরুষ মোহনলাল নন। নিজের বোন ফৈজির সম্মুখে তুলে দেওয়া দেওয়ালের সামনে তাকে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি বলেই এই কথা এমনভাবে আমি বলতে পারছি। একবার মনে হলো নিজেই ছুটে যাই তার কাছে, জিজ্ঞাসা করি তার বিচলিত হবার কারণ কি। কিন্তু আমি যে বেগম, আমি যে তা পারি না। নমস্কার, আমরা শুনছি শ্রী পারাবত লেখা উপন্যাস আমি সিরাজের বেগম। চলতে চলতে অন্তিম পর্বে। তাহলে আসুন শুনে নিই অন্তিম পর্বে কি আছে। আমার অনুরোধে চেহেল সুতনে আর যায় না সিরাজ। হীরাঝিলেই দরবার বসে। তবে এই ব্যাপারে তাকে সম্মত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রথমে সে হেসে উঠেছিল এই অবাস্তব অনুরোধে। দুর্গের মধ্যে বসে থেকে রাজ্য শাসনের পরামর্শ দেয়া অবাস্তব তো বটেই। প্রজাদের সঙ্গে সংযোগ না রেখে নবাবি করা যায় না। কিন্তু যখন তাকে বুঝিয়েছিলাম যে জাফরাগঞ্জ থেকে রটনা করা বড়নগরের ঘটনাটির প্রতিক্রিয়া দেখার জন্য কিছুদিন অন্তত তার বাইরে না যাওয়াটাই উচিত, তখন সে বুঝেছিল। তবু একটু প্রতিবাদ না করে ছাড়েনি। বলেছিল, এইভাবে হীরাঝিলের মধ্যে বসে থাকলে প্রজারা গুজবটিকে বিশ্বাস করে নেবে। তা কথাটা একেবারেই মিথ্যে নয়। তাই বলেছিলাম, সেই বিশ্বাস ভেঙে দেবার যথেষ্ট সময় পাওয়া যাবে। কিন্তু এই উত্তেজনাময় মুহূর্তে বাইরে গেলে কোনো প্রজা মরিয়া হয়ে কিছু করে বসলে আর কোনো উপায়ই থাকবে না। আমার কথার সম্মান সিরাজ রেখেছিল। মোহনলালকে আসতে দেখে ভাবলাম, নবাব ইতিমধ্যে বাইরে চলে যায়নি তো? আমাকে না জানিয়ে গোপনে হয়তো মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছে প্রজাদের মন জানতে। আর কথাটা মনে হবার সঙ্গে সঙ্গেই সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে। মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারবো না, এক্ষুনি বুঝি পড়ে যাব। মোহনলাল চরম দুর্ঘটনার খবর নিয়েই যেন ছুটতে ছুটতে আসছেন। বিশ্বাসঘাতকেরা তৎপর হয়ে উঠেছে বলে বন্ধু পত্নীকে রক্ষা করতে আসছেন তিনি। মেঝের ওপর বসে পড়ি। হামিদা ছুটে এসে হাত ধরে টেনে তুলে বলে, কি হয়েছে বেগম সাহেবা? নবাব বোধহয় আর বেঁচে নেই হামিদা। সে কি, এইমাত্র এই ধার দিয়ে গেলেন তো? নিজের চোখে দেখেছিস? ভুল দেখিসনি? না না, ওই দেখুন। হামিদার আঙুল বরাবর চেয়ে দেখি, সত্যি সিরাজ এগিয়ে গিয়ে মোহনলালের সঙ্গে কথা বলছে। শরীরে আবার রক্ত চলাচল শুরু হলো। দুজনাই খুব নিশ্চিন্ত হলেও স্বস্তি অনুভব করতে পারলাম না। মোহনলাল কি বলল তা শোনার জন্য অস্থির হয়ে উঠলাম। সিরাজ গিয়েছে, মোহনলাল গিয়েছে, সবাই গিয়েছে। পলাশির প্রান্তরে জমায়েত হয়েছে সবাই ইংরেজদের বিতাড়িত করতে। এইখানে এখন আছে শুধু রাজবল্লভ, জগৎ শেঠ আর উমিচাঁদ। আর রয়েছে মির্জাফরের আদরের ছেলে মিরন, যাকে সফিয়ার স্বামী মোহাম্মদ ছায়ার মতো সবসময় অনুসরণ করছে। মিরনের ছায়া মোহাম্মদ। ভালোই হয়েছে। এইসব কথা হামিদা আমাকে বলেছে, আর হামিদাকে বলেছে সফিয়া নিজে। তার নাকি বরাত খুলেছে। এখন সে পায়ে হেঁটে কোথাও যায় না, গাড়িতে করে ঘুরে বেড়ায়। গাড়িতে করে এসেছিল সেদিন হীরাঝিলে। ঢুকতে দেওয়া হয়নি বলে চেঁচামেচি করে এক দৃশ্যের অবতারণা করেছিল। খোঁজারা ছুটে এসে আমাকে জানাতে আমি হামিদাকে পাঠিয়েছিলাম। হামিদা যেতেই সে চিৎকার করে বলেছিল, এই যে বিশ্বস্ত জারিয়া, বেগম সাহেবের কাছে নিয়ে চল, এরা আমাকে যেতে দিচ্ছে না। চেনে নাকি না? হামিদা মাঝে মাঝে বড় বেয়াড়া কথা বলে। সফিয়া অহংকারে ফুলে উঠেছে দেখে সে খোঁচা দেবার লোভটা সামলাতে পারেনি। যদিও আমি বারবার করে বলে দিয়েছিলাম যে শান্তভাবে বুঝিয়ে যেন তাকে বিদায় করা হয়।
হামিদা বলেছিল, এত বড় গাড়ি করে এসেছ, ঢুকতে দেওয়া ওদের উচিত ছিল। বেগম বলে ভাবাও স্বাভাবিক, কিন্তু চেনে বলেই ঢুকতে দিচ্ছে না। চেনে কীরকম? সফিয়া রেগে উঠেছিল। তুমি ওদের জিজ্ঞেস করো সফিয়া। বোরখার মধ্য থেকে কি মুখ দেখা যাচ্ছে আমার? আমারও মুখ তো বোরখাই ঢাকা, তাই বলে কি আমাকে চেনে না এরা? সব চেনে। এদের যে চিনতে হয়, নইলে পাহারা দেওয়া চাকরি যে থাকবে না। সফিয়া বলেছিল, তুমি হীরা ঝিলেই থাকো, ওরা তোমার স্বর চেনে, চলনও চেনে। তুমিও পুরনো মহলে থাকতে, তোমারও গলা স্বর ওদের চেনা। তবে তোমার চলন বদলেছে। সব বাজে কথা। বাজে কথা নয়, দেখবে। হামিদা দ্বারের একজনকে বলেছিল, তোমরা এই বোরখার বিবিকে চেনো না? হ্যাঁ, ভালোভাবেই চিনি, সফিয়া জারিয়া। একজন দ্বাররক্ষী নির্বিকারভাবে বলেছিল, দেখলে তো জারিয়া, এরা বড়ই সাংঘাতিক। এই বলে হামিদা হেসে উঠেছিল। সফিয়া রেগে বোরখা খুলে অগ্নি দৃষ্টিতে দ্বাররক্ষীর দিকে চেয়ে বলেছিল, এখন আমি কে জানো? হ্যাঁ জানি, মোহাম্মদের সঙ্গে শাদী হয়েছে। মোহাম্মদ যে আমার দোস্ত ছিল বিবি, তবে এলেম আছে তার, বেশ ওপরে উঠে গেল। সফিয়া চোখ মুখ লাল করে বলেছিল, সব তোমার শেখানো হামিদা। আজ চলে যাচ্ছি বটে, কিন্তু পরে যখন আসব তখন আর কেউ বাধা দিতে সাহস পাবে না। কুর্নিশ করে পথ ছেড়ে দিতে হবে। তাই নাকি? মোহাম্মদ কি নবাব হবে? হামিদা রীতিমতো হিংস্র হয়ে উঠেছিল। তা কেন হবে? তবে কি মিরন তোমাকে বেগম করতে চেয়েছে? এই বলে হামিদা হা হা করে হেসে উঠেছিল। যতই হাসো, তোমাদের দিন ফুরিয়েছে। পলাশির খবর কি তোমার কাছে এসে গিয়েছে? খবর আগে থেকেই জানা আছে। তাই নাকি? হামিদা বিস্মিত হবার ভান করেছিল। হ্যাঁ হ্যাঁ, পলাশিতে যুদ্ধ হবে না, মশকরা হবে। তাহলে তো গেলে হতো, মজা দেখতাম। সফিয়া চলে গেলে হামিদা এসে আমাকে সবিস্তারে সব জানায়। সফিয়ার একটা কথাই আমার কানে বারবার বাজতে থাকে, পলাশিতে যুদ্ধ হবে না, মশকরা হবে। কেন বললে সে ওই কথা? তবে কি জাফরগঞ্জে চক্রান্তের খবর সে কিছু রাখে? এর মধ্যে কি কোনো সত্যতা রয়েছে? সিরাজও ওইরকম একটা কিছু বলেছিল। বলেছিল যে মাত্র কয়েকশো ইংরেজ সৈন্যের কাছে যুদ্ধ বলে কিছুই হবে না। বিশাল ফৌজ নিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালেই নাকি ওদের কর্তা ক্লাইভ সাহেব এসে পা চেপে ধরবে। কিন্তু কই, এখনও তো কোনো খবরই এলো না। মুর্শিদাবাদ থেকে মাত্র কয়েক মাইল দূরে পলাশির প্রান্তর হতে খবর আসতে এত দেরি হবে কেন? আমি তো সিরাজকে বারবার করে বলে দিয়েছিলাম যে প্রতিদিনের খবর জানিয়ে সে যেন একজন করে অশ্বারোহী পাঠায় আমার কাছে। অশ্বারোহীর পক্ষে সেখান থেকে মুর্শিদাবাদ আসতে একদিনের বেশি তো হতে পারে না। অথচ এই পর্যন্ত কেউ এলো না। বেগম সাহেবা এত মনমরা কেন? মেয়ে কোলে নিয়ে হামিদা এসে দাঁড়ায়। পলাশির কোনো খবর এলো না হামিদা? সেই খবর নবাব নিজেই এসে দেবেন। ব্যাপারটা এত তুচ্ছ যে শুধু শুধু আর অশ্বারোহী পাঠানোর প্রয়োজন বোধ করেন না তিনি। তুচ্ছ হলেও সেটুকু জানানো উচিত ছিল, তাহলে নিশ্চিন্ত হতাম। হামিদা কিছু বলবার আগেই একজন জারিয়া এসে কুর্নিশ করে। কি চাও? ঘসেটি বেগম একবার এখানে আসতে চান। আসতে বলো। ঘসেটি এলে তার দিকে অনেকক্ষণ চেয়ে থাকি, তার মুখের দিকে নয়, পরিচ্ছদের দিকে। খুব সাধারণ ঘরের মেয়েরাও বোধহয় এর চেয়ে দামি পোশাক পরে। পাশে হামিদার পোশাকের দিকে চেয়ে আমার নিজেরই লজ্জা হলো, শেষে রাগও হলো। এটাও ঘসেটি বেগমের চাল? সে কি প্রমাণ করতে চায়? যে নবাব তাকে বন্দি করে রাখায় তার এই দুর্দশা হয়েছে?
তার শরীরের কোথাও অলংকার বা মণিমুক্ত ছিটে ফোটাও দেখলাম না। শুধু অলংকারের শূন্য জায়গায় শরীরের ত্বকের ওপর সাদা সাদা দাগ উৎকটভাবে প্রকাশ পাচ্ছে। ঘসেটি বেগমের এই বেশের অর্থ? রাগ করো না লুৎফা, সাধারণভাবে থাকা অভ্যেস করছি। তার মুখে ম্লান হাসি খেলে যায়। কেন? নিজের ভবিষ্যৎ কি এরই মধ্যে দেখে ফেলেছেন? হ্যাঁ, দৃঢ় জবাব। আর তার মূলে নবাব সিরাজউদ্দৌলা নিশ্চয়ই? না না, ও ভুল করো না লুৎফা, ও ভুল করো না। যদি পারতাম প্রায়শ্চিত্ত করতাম। চিরদিন সিরাজের শত্রুতা করে আজ আমার অনুতাপ হচ্ছে। প্রথম থেকেই তার পাশে দাঁড়ালে বোধহয় বাংলার এই দুর্দশা হতো না। সিরাজ আরও শক্তিশালী হতে পারত। এসব কি বলছেন আপনি? প্রস্তুত হও লুৎফা, ভীষণ দুর্দিনের জন্য প্রস্তুত হও। আপনি কি পাগল হলেন? সিরাজ বলেছে ইংরেজদের সঙ্গে যুদ্ধ বলতে কিছুই হবে না। নবাব সৈন্যের সংখ্যা দেখেই তারা আত্মসমর্পণ করবে। ঘসেটি কিছুই বলে না। সে দৃঢ়ভাবে ঠোঁট দুটো পরস্পর চেপে ধরে। ঠিক আলীবর্দীর বেগমের মতো দেখায় তার মুখ। কপালেও তেমন রেখা পরিস্ফুট হয়ে ওঠে। বুঝতে পারি সিরাজের চিন্তায় এই রেখা ফুটেছে। ঘরময় পায়চারি করে বেড়ায়। নবাব আলীবর্দীকেও এমনি অবস্থায় কতবার দেখেছি। হাত দুটো পেছন দিকে, একটার ওপর আরেকটা পড়ে রয়েছে। কিছুক্ষণ এইভাবে ঘুরে সে সামনে এসে দাঁড়ায়। তারপরে হামিদার কোলে আমার মেয়ের কাছে যায়। তার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। জীবনে এই প্রথম তার মুখে একটা মাতৃত্ব ভাব ফুটে ওঠে। কিন্তু মেয়েটা কাঁদতে শুরু করে। তাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অল্প হেসে ঘসেটি আবার আমার সামনে এসে দাঁড়ায়। আমার মুখের দিকে বহুক্ষণ এক দৃষ্টি চেয়ে থাকে। একসময় দেখি তার ঠোঁট দুটো কাঁপছে। তার দুটো চোখের কোণে জল চিকচিক করছে। তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে উঠি আমি। কেঁদো না লুৎফা, কাঁদার দিন গিয়েছে। কাঁদার দিন পরেও আসতে পারে, কিন্তু এখন তোমাকে শক্ত হতে হবে। তুমি বাংলার বেগম। বাংলার নবাবের মনোবল ফিরিয়ে আনতে শুধু তুমিই পারবে, যদি সেই সুযোগ আসে। এই বলে ঘসেটি আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমি যেমন করে আমার মেয়ের মাথায় দিই। হামিদা এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। এইবার সে ধীরে ধীরে বলে, তবে কি সফিয়ার কথাই ঠিক? সে বলেছিল পলাশির যুদ্ধের খবর আগের থেকেই জানা আছে। ঘসেটি বেগম বলে, সফিয়া ঠিক কথাই বলেছে। আজ সকাল থেকে হীরা ঝিলের সামনে গঙ্গার বুকে রাজবল্লভ, জগৎ সেট আর মিরনের বজরার ঘন ঘন আবির্ভাবে আমি নিঃসন্দেহ হয়েছি। তারা ওইভাবে আসছে কেন? আমি বলে উঠি, হয়তো সিরাজের খোঁজে। একা সিরাজ কখন ফিরে আসে তাই দেখতে, কিংবা হয়তো হীরা ঝিলকে দরবার বানালে কেমন হবে এখন থেকেই তার ছক কাটছে। পলাশির যুদ্ধে কি তবে সত্যি সিরাজের পরাজয় হবে? মাথাটা আমার সহসাই ফাঁকা হয়ে যায়, যেন স্বপ্ন দেখছি। পলাশিতে তো যুদ্ধ হবে না, যুদ্ধের নামে হবে বিরাট পরিহাস। এতক্ষণে হয়তো হয়েও গিয়েছে। সিরাজ বোধহয় জানত। তবে কেন গেল সে? কেন গেল? মোহনলালের ভরসায়। সেই ভরসা কি আর নেই? বোধহয় নেই। তাহলে সে এর মধ্যেই ফিরে আসত। মির্জাফর নিশ্চয়ই শেষ পর্যন্ত নির্লজ্জের মতো মোহনলালের বিরুদ্ধে তার সৈন্য লেলিয়ে দিয়েছে। অবশ্যই সমস্তই আমার অনুমান। আমার দম বন্ধ হয়ে আসে। সব কিছু চিন্তার ক্ষমতা লোপ পেয়ে যায়। ঘসেটি আমার চিবুক উঁচু করে ধরে আমার গালে চুমু খেয়ে বলে, বাংলার বেগম সাহেবা, তুমি শুধুই হারেমের পুতুল নও, তুমি নবাবের সুখ দুঃখেরও অংশীদার। তৈরি থেকো। তোমার সাধের হীরাঝিল ত্যাগের জন্য মনে মনে শক্তি সঞ্চয় করো।
আপনি তো আমার সঙ্গেই থাকবেন। না, আমি দেখতে চাই আমাকে নিয়ে ওরা কি করে। যদি ওরা রাজবল্লভের হাতে তুলে দেয়? আমি তো তাই চাই। রাজবল্লভের মরা মুখ আমাকে দেখতেই হবে। কিন্তু তা কি করে হবে? সে চতুর লোক, আমার ধারে কাছেও আর সে ঘেঁষবে না বোধহয়। কিন্তু নবাব কি সত্যি পরাজিত? আমার কথা যেন মিথ্যে হয়। যদি কেউ বলে যে আমি প্রাণ বিসর্জন দিলে এই সমস্ত মিথ্যে হয়ে যাবে, আমি তাতেও রাজি। সিরাজের কি হবে? পরাজিত নবাবে যা যা হয় তারই একটা হবে। শোনো লুৎফা, যদি তোমাকে একলা কিংবা কারোর সঙ্গে হিরাজিল ছেড়ে পালাতে হয়, তাহলে কখনোই জলপথে যেও না। কেন? জলপথে ধরা পড়ার সম্ভাবনা বেশি। নদীর ধারে সৈন্যদের ঘাঁটি আছে, আর তাছাড়া নদীতেই যত ব্যবসা, যত কিছু। স্থলপথে গেলে নিজেকে লুকিয়ে রাখার সুবিধে অনেক বেশি। সেই দিনই গভীর রাতে সিরাজ এলো। চোরের মতো চুপি চুপি এসে আমার সামনে দাঁড়ালো। তার চোখ মুখ শুকিয়ে গিয়েছে, কপাল কেটে রক্ত বার হচ্ছে, পোশাক ছিন্ন ভিন্ন, ধুলি মলিন, নগ্ন মস্তক। আমার সামনে দাঁড়িয়ে সিরাজ যেন কত সংকুচিত। তোমাকে বিরক্ত করলাম লুৎফা? সে কি কথা? ঘরের বাতি জ্বালিয়ে দিতে যাই। সে আমার হাত চেপে ধরে বলে, না না, ও কি করছো? এই অন্ধকারে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, নইলে যে ওরা দেখে ফেলবে। কারা? মির্জাফরের চর, সব জায়গাতেই আছে ওরা। তবে কি ঘসেটি বেগমের কথাই সত্যি হলো? ঘসেটি? সে কখনো বাজে কথা বলে না। কি হবে নবাব? সিরাজ আমার মুখ চেপে ধরে বলে, চুপ, আমি নবাব নই। আমি আমি তুমি আমার নবাব। এখনো এই কথা বলছো? চিরকাল বলবো। আমি আশায় তবে বিরক্ত হওনি? এইবার কেঁদে ফেলি। ও কথা কি করে বলছো তুমি? ওরাও বিরক্ত হলো কি না তাই বলছিলাম। ওরা কারা? ওই অন্য বেগমেরা? পুরনো মহলেই আগে গিয়েছিলাম। আমার বেগমরা আজকে চেহারা দেখে হেসেই অস্থির, তাড়িয়ে দিল। বলল, এতদিনে মনে পড়েছে? দূর হও। আরেকজন কে যেন চুপি চুপি ডেকে গঙ্গা পার করে দিল। তাই তোমার কাছে এলাম। ওরা নিষ্ঠুর, ওরা পাষাণ। না লুৎফা, ওরাও তো মানুষ। আমি সেটা ভুলে গিয়েছিলাম। মানুষ হলে তবু তোমার এই দুর্দিনে এইভাবে উপহাস করতে পারতো না। না না, তারা ঠিকই করেছে। থাক ওসব কথা, এখন ঠান্ডা হও, একটু ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নেব? সিরাজ চমকে ওঠে, তারপরে পাগলের মতো হেসে ওঠে। কেন, কি করতে চাও তুমি? পালাবো, পালাতে চাই। কোথায়? তা তো জানি না। তাই তো তোমার সঙ্গে শেষ দেখা করতে এলাম। এইবারে আমার হাসির পালা। সত্যি সত্যি হাসি। তুমিও শেষে হাসলে লুৎফা? হাসির কথা বললে সবাই হাসে নবাব। আবার নবাব? হ্যাঁ, নবাব, 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 আমার নবাব। কেন হাসলে? তোমার শেষ দেখা করার কথা শুনে। তুমি ঠিক বুঝছো না ব্যাপারটা। সব বুঝেছি, তবুও বলছি, শেষ দেখা অত সহজে হয় না। তোমার কথাই হেঁয়ালি। সব বলছি, একটু বসো। বসবার সময় নেই। বেশ, তবে একটু দাঁড়াও, হামিদাকে ডেকে আনি। না না, ওকে ডেকো না। কেন? ও হয়তো মির্জাফরের চর।
না নবাব, হামিদা আমার অনুগত, একটু দাঁড়াও। কিন্তু ও যে আমাকে এই অবস্থায় দেখবে। দেখুক, ক্ষতি কি? ও তোমার শত্রু নয়, বেগমও নয়। দেখে ও হাসবে না, কাঁদবে। হামিদা এসে সিরাজকে দেখে কাঁদতে কাঁদতে কদম গেছি করে। মেয়েটাকে তার কোলে দিয়ে বলি, নিজেদের মেয়ে ভেবে মানুষ করো হামিদা। যদি ভাগ্য বলে কোনো দিন তোমার দেখা পাই, তাহলে তোমার কাছ থেকে একে চেয়ে নেবো আবার। এসব কি হচ্ছে? সিরাজের মুখে বিস্ময়। তার কথার জবাব না দিয়ে সামান্য কিছু জিনিস কাঁধের ওপর ফেলে নিয়ে বলি, চলো। কোথায়? সে তুমি জানো। আমি কোথায় যাব তা তো জানি না লুৎফা। আমিও কি জানতে চাইছি? আমি শুধু বলছি তুমি যেখানে যাবে আমি সঙ্গে যাব। লুৎফা। সিরাজ শিশুর মতো কেঁদে ওঠে। তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বলি, ভোর হতে আর দেরি নেই নবাব, চলো। মেয়েটাকে কি করবে? হামিদা আমাদের সঙ্গে হিরাঝিলের বাইরে পর্যন্ত যাবে, তারপর সে নিজের পথে চলবে, আর আমি চলব তোমার পথে। কিন্তু আমার পথ তো সোজা নয় লুৎফা, তুমি কি পারবে? তার চেয়ে হামিদার সঙ্গে চলে যাও মুর্শিদাবাদ ছেড়ে অনেক দূরে, কোনো গায়ে। না, আমি বাংলার বেগম। বেগম কি কখনো নবাবের সঙ্গ ছাড়ে? বেগমেরা যেমন সুকৈশোর্য ভোগ করতে পারে, প্রয়োজন হলে তেমনি দুঃখও সহ্য করতে জানে। এই বলে হিরাঝিলের বাইরে সবাই মিলে আসি। চারিদিকে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে বেশি দূর অবধি হামিদাকে দেখতে পেলাম না। তবুও যতক্ষণ দেখা গেল চেয়ে থাকলাম একভাবে, তার কাঁধের ওপর ঘুমন্ত পদ্মফুলের দিকে। বোটা ছিঁড়ে নেওয়া পদ্মফুল। অনেক কাঁদিয়েছি মেয়েটাকে, তবু কি কান্না শেষ হয়েছে? হিরাঝিল থেকে মাটির ঘরে গিয়ে তার হাসি কান্না দুই হয়তো থেমে যাবে। দাঁড়িয়ে আছো কেন নবাব, যাবে না? চোখের জল মুছে ফেলে বলি, হ্যাঁ যাব, চলো। দীর্ঘশ্বাস ফেলে সিরাজ ধীরে ধীরে গঙ্গার পাড় ধরে চলতে থাকে। আমি তাকে অনুসরণ করি। দেখছো লুৎফা, গঙ্গা ভাঙতে ভাঙতে হিরাঝিলের দিকে কীরকম এগিয়ে আসছে। শিগগির গ্রাস করবে। সেই ভালো, তাই হোক নবাব। হঠাৎ ঘসেটি বেগমের কথা মনে পড়ল। সে নদীপথে যেতে মানা করেছিল। সিরাজকে প্রশ্ন করি, আমরা কি ঘোড়ায় চড়ে যাব? না, বজরায়, মানে নৌকায়। অন্ধকারে যে লোকটা আমাকে গঙ্গা পার করে দিলে সেই ঠিক করে দেবে বলেছে। আর শুধু তাই নয়, সাধারণ মানুষের সাধারণ পোশাকও সে জোগাড় করে এনে দেবে। অথচ মজা কি জানো, তাকে আমি চিনি না। মুর্শিদাবাদে আমার হিতৈষী এখনও কিছু কিছু আছে লুৎফা। অনেকেই আছে নবাব, যারা তোমার প্রকৃত পরিচয় জানে, অথচ শয়তানদের জন্য তাদের কিছু করবার উপায় নেই। তাদের অধীনে যে কোনো ফৌজি নেই। কিন্তু তোমার তো নদীপথে যাওয়া ঠিক হবে না। কেন? ধরা পড়তে পারি, ঘসেটি বেগম বলেছিল। স্থলপথে যাবার কোনো আয়োজন তো করিনি। তবু হেঁটেই যাব। আমার যে আর শক্তি নেই লুৎফা। কিন্তু এতে যে ধরা পড়তেই হবে। একটা নদীর দিকে নজর রাখা কত সহজ ওদের পক্ষে, এখন সেই কথা বুঝেছি। সুযোগ পেলে ঘসেটিকে কৃতজ্ঞতা জানাবো, আর যদি কখনো সেদিন আসে, বাংলার মসনদে তাকেই বসাবো। নৌকায় যেও না নবাব, সকাতরে তাকে অনুরোধ করি। তাহলে এখানেই থাকি, আমি আর পারছি না লুৎফা। এই বলে সিরাজ আমার কাঁধের উপর ভার দিয়ে বসে পড়তে চায়। দেখলাম তার কপালের ক্ষত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। না, চলো। জানি যেমন করেই হোক যেতেই হবে, থামলে চলবে না। হিরাঝিলের মায়া কাটাতে হবে।
মুর্শিদাবাদকেও ছাড়তে হবে, হয়তোবা বাংলাকেও ত্যাগ করতে হবে। নিরুপায় হয়ে তাই নৌকোতে গিয়ে উঠতে হয়েছিল। অন্ধকারের মধ্যে একজন পুরুষ সাধারণ কিছু পোশাক পরিচ্ছদ নিয়ে এসে বলে, এগুলো বদলে নিন, আপনাদের পোশাক গঙ্গার জলে ফেলে দেবেন। ও বেশ, তাই দেব। আমি চলি, পুরুষটি বলে ওঠে। যাও, কিন্তু তোমার পরিচয় তো দিলে না। তবুও শেষ নিঃশ্বাস ফেলা অবধি আমি তোমার কথা মনে রাখব, সেটুকুই আমার সৌভাগ্য। তার কথায় দৃঢ়তা, বিন্দু মাত্র বাষ্প নেই তাতে। উপকারের পরিচয় না পেলে ভালো লাগে না, এ কথা জানো তো? সিরাজ বলে। তবে শুনুন, নবাব আলীবর্দীর সমাধির ওপর একখানা লাল বস্ত্র দেয়া হয়েছিল, স্মরণ আছে আপনার? হ্যাঁ আছে। কে দিয়েছিল নাম জানি না, তবে তাকে ভুলতে পারিনি। তাকে আসতে বলেছিলাম জেহেল সুতনে, কিন্তু সে আর আসেনি। আমি তারই ছেলে। এই বলে পুরুষটি অন্ধকারে অদৃশ্য হয়। নৌকার উপরে একভাবে দাঁড়িয়ে থাকে সিরাজ। সে সম্পূর্ণ অন্যমনস্ক, ভুলেই গিয়েছিল যে চোরের মতো পালিয়ে যাচ্ছে সে। বুঝলাম, উপকারী বন্ধুর চিন্তা তার মন অধিকার করে রয়েছে। পোশাকটা বদলে ফেলো নবাব। আর নবাব বলে ডেকো না, অভ্যেসটা বড় খারাপ। অন্ধকারে কে কোথায় লুকিয়ে রয়েছে কে জানে। পাশে ওই জলের নৌকোটি হয়তো তাদের। দেখলে না, যে বন্ধুটি পোশাক দিয়ে গেল সে একবারও নবাব বলে ডাকেনি, কারণ সে জানে তাতে বিপদ ঘটতে পারে। আর ঠিক সেই সময়ে পাড়ের কোনো গাছ থেকে পেঁচা ডেকে উঠল। সিরাজ আমার হাত চেপে ধরে বলে, দেখলে তো, ধরা পড়ে গেলাম। সে কি? মির্জাফরে চোরেরা চেঁচিয়ে উঠল, শুনলে না? মানুষ নয়, পেঁচা ডাকলো। তুমি স্থির হয়ে বসো, মাঝ নদীতে গিয়ে পোশাক বদলালেই চলবে। বুঝলাম পরপর কয়েকদিন নিদ্রাহীনতা আর পরিশ্রম দুর্ভাবনায় সিরাজের মস্তিষ্ক সুস্থ নয়। ও পেঁচা, তাই বুঝি? সিরাজ ছেলে মানুষের মতো হেসে ওঠে। ভগবানগুলো অবধি সিরাজ একভাবে ঘুমোলো। তবুও ভালো যে অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনেও এত দুঃখ কষ্টের মধ্যে ঘুমোতে পেরেছে সে। তবে তার জন্য আমার চোখে একবারে ঘুম নেই। ভগবানগোলার মাঝিরা নৌকো ছেড়ে ডাঙায় যেতে চাইল কিছু খেয়ে নিতে। সিরাজের জন্য সামান্য কিছু আনতে বললাম তাদের। তারা আমাদের চেনে, তাই বলেছিলাম কোনো রকম ভালো খাবার চেষ্টা না করতে আনতে। সাধারণ যাত্রীরা যা খায় তাই পেলেই চলবে। মাঝিরা ফিরে এলো, সঙ্গে এলো এক ফকির। বোরখা টেনে দিয়ে মাঝিদের খাবার কথা জিজ্ঞেস করায় তারা বলল, খাবার তো আনিনি, দানা সাহেব নিজেই এলেন। ইনি কে? ফকির, খুব বড় ফকির। কেন এলেন? মনের ভয় চেপে রাখি। আমার সঙ্গে যাত্রী আছে শুনে উনি ছুটে এলেন। দানা সাহেব এইবার নিজেই বিনীতভাবে বলে, আমার কুড়ে ঘর থাকতে বাজারের খাবার কেন খাবেন? মেহেরবানি করে সেখানেই চলুন। না না, আমরা কোথাও যাব না, আমরা নৌকোতেই থাকব। আপত্তি থাকলে যেতে বলছি না, তবে গেলে অনেক সুবিধে হতো। আমাদের কথাবার্তায় সিরাজের ঘুম ভেঙে যায়। সে সমস্ত শুনে দানা সাহেবের কুটিরে যাওয়াটাই স্থির করে। গোপনে আমাকে বলে, ভাগ্যই সব লুৎফা, ভাগ্য খারাপ হলে শত চেষ্টাতেও নিজেকে বাঁচাতে পারবো না, তাই কোনো ব্যাপারে আপত্তি না করাই ভালো। দানা সাহেবের কুটিরে এসে কিন্তু ভালোই লাগলো। হীরাঝিলে বাস করে কুটিরের এই শ্রান্ত স্ত্রীর কথা কল্পনাই করা যায় না। এতটুকু জায়গা, অথচ পরিচ্ছন্ন আর ঝকঝকে তকতকে। সেখানে বসেই আমার চোখের পাতা জড়িয়ে আসে, আর বসে থাকতে পারি না। সিরাজকে বলে একটু গড়িয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি।
হঠাৎ ঘুম ভাঙল যখন মানুষের চিৎকার। ধর্মর করে উঠে দেখি দানা সাহেব কুটির প্রাঙ্গণে সৈন্য সামন্তে ভরে গিয়েছে। সিরাজ দাঁড়িয়ে রয়েছে তাদেরই মধ্যে। আমাকে উঠে আসতে দেখি সিরাজ হেসে বলে, চললাম লুৎফা। কোথায়? মুর্শিদাবাদে। এরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আবার যুদ্ধ করবে? এরা বুঝি তোমারই লোক? এককালে আমারই ছিল, এখন আর নেই, দেখছো না? এই বলে সে একজন পুরুষকে দেখিয়ে দেয়। আমি চমকে উঠি। মিরন? তাহলে কি? হ্যাঁ, আমি বন্দি। অদ্ভুত শান্ত স্বর তার। তোমার খাওয়া হয়নি? এরা খেতে দিলে না, আর তাছাড়া খাবারের ব্যবস্থাও করেননি ফকির সাহেব। ওটা এখানে নিয়ে আসার অজুহাত। দানা সাহেব নির্লজ্জের মতো হিহি করে হেসে বলে, মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুর কত ভালো ভালো খানা খাবেন, আমি শুধু তারই ব্যবস্থা করেছি। চলো, আমিও যাব। এই বলে সিরাজের পাশে গিয়ে দাঁড়াই। না, তোমাকে এখান থেকে ঢাকায় পাঠানো হবে। দাদিকেও সেখানে নিয়ে গিয়েছে এরা। ঘসেটি বেগমদের? এতক্ষণে মিরনের মুখে কথা ফোটে। সে বলে, তারা এখনো মুর্শিদাবাদেই আছে, তাদের ব্যবস্থা পরে করা হবে। আমি সিরাজের সঙ্গে যাব। সম্ভব নয়। মিরনের জবাব কঠিন। ওকে নিয়ে গিয়ে তোমরা কি করবে? ঢাকায় বসে সব কিছুই আপনার কানে যাবে। সিরাজ বলে, চলি লুৎফা, জিদ করো না, লাভ নেই। ও তোমার সিরাজ নয়। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? চোখ দিয়ে আমার জল গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছিল উঠোনের ওপর আছড়ে পড়ে কাঁদি। কিন্তু বাংলার বেগমের পক্ষে সেটা দুর্বলতা। সিরাজ কৃষক নয়, আর আমিও কৃষক পত্নী নই। কিন্তু হলে বড় ভালো হতো, কেঁদেও শান্তি পেতাম। সিরাজ এগিয়ে এসে বলে, দেখা হবেই আমাদের। বুঝলাম তার ইচ্ছে হচ্ছিল আমার চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু বোরখায় মুখ ঢাকা যে। আর দেখা হয়নি। ঢাকায় এসে কিছুদিনের মধ্যেই সেই ভীষণ সংবাদ আমার কানে এলো। শুনে মূর্ছিত হয়ে পড়েছিলাম। ঢাকাতেও হাওয়া বয়। আমি ঢাকায় পৌঁছবার আগেই আমার সিরাজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু পথে সেই কথা আমাকে জানানো হয়নি। ওরা ভেবেছিল জানালে আমাকে আর ঢাকায় নিয়ে গিয়ে ফেলতে পারবে না। ঠিকই ভেবেছিল। নেমোঘারামের দেউড়িতে এক গুপ্ত প্রকোষ্ঠে সফিয়ার স্বামী মোহাম্মদের তরবারিতে আমার সিরাজ প্রাণ হারিয়েছে। নবাব আলীবর্দী বেগমও আমার মতো মূর্ছা গিয়েছিলেন, কিন্তু সেই মূর্ছা আর ভাঙেনি। বাংলা, বিহার, উড়িষ্যার শ্রেষ্ঠ নবাব আলীবর্দীর সময় যার পরামর্শে রাজ্যত্ব চলত, তার এই মৃত্যুর কথা ইতিহাসে লেখা থাকবে কিনা জানি না। একাই থাকি ঢাকায়। পৃথিবীর সব রস যেন শুকিয়ে গিয়েছে। গাছের পাতা পাংশুবর্ণ, আকাশের রং তামাটে। মানুষের চোখে দেখি রক্তের ক্ষুধা। তবু বেঁচে আছি, বেঁচে আছি ভরা যৌবন নিয়ে। শুধু একটা ছোট্ট শিশুর মুখ মনের মধ্যে থেকে থেকে ভেসে ওঠে। সেই মুখের সঙ্গে সিরাজের মুখের কত মিল। তার কথা ভাবতে ভাবতে মনটা আনচান করে ওঠে। তখন ঘরময় পায়চারি করি। সে কি আর বেঁচে আছে? আমাদের মতো হামিদাও বোধহয় পথের মাঝে ধরা পড়েছে। সিরাজের শেষ চিহ্নটুকু তার বুক থেকে কেড়ে নিয়ে তারই চোখের সামনে বোধহয় সিরাজের দেহের মতো খণ্ড বিখণ্ড করে ফেলেছে শয়তানের দল। ঘসেটি বেগম কোথায় আছে কে জানে। আমিনা বেগমেরও কোনো খবর রাখি না। তার দ্বিতীয় পুত্র মির্জা মোহাম্মদ নিরাপদে আছে কিনা কে জানে। বলতে গেলে এই মির্জা মোহাম্মদই আমিনা বেগমের নিজের ছেলে। সিরাজ ছিল নবাব আলীবর্দীর কাছে, আর একরাম ছিল নোয়াজিস খাঁর সঙ্গে মতিঝিলে।
তার সবটুকু পুত্রসিংহ সে একাই ভোগ করেছে। সিরাজ আর একরাম তার ভাগ পায়নি। হীরা ছিলেও আসত না মির্জা। তার মায়ের ভয় ছিল, পাছে কোনো চক্রান্তে পড়ে সে প্রাণ হারায়। তাকে শুধু আমি একবারই দেখেছি, নবাব আলীবর্দীর সমাধি ক্ষেত্রে। প্রায় সিরাজেরই মতো দেখতে, তবে দেহ অত সুঠাম নয়, একটু মেদবহুল আদুরে আদুরে ভাব। একরাম বড় হলে কিন্তু ঠিক সিরাজের মতোই হতো। বেগমগিরি আমার ফুরিয়ে গেল, কিন্তু প্রাণটুকু গেল না। সিরাজের নবাবী শেষ হবার সঙ্গে সঙ্গে তার প্রাণও গেল। সে ভাগ্যবান। নবাব আলীবর্দীর আদরের নাতি হিসেবে যার জীবন শুরু, মসনদ হারিয়ে বেঁচে থাকা তার পক্ষে বিড়ম্বনা। কিন্তু আমি তো জারিয়া ছিলাম, আবার কি জারিয়া হব? দানা সাহেবের কুটির প্রাঙ্গণে মিরনের চোখে যে ইঙ্গিত দেখেছিলাম, সেদিন তা ভেবে দেখার মতো মনের অবস্থা ছিল না। কিন্তু আজ ভাবতে গিয়ে শিউরে উঠি। মিরন হয়তো আমাকে অন্যান্য বেগমদের মতো হারেমের আসবাব হিসেবে ধরে নিয়েছে। মূর্খ বুঝতেই পারেনি যে বেগম পরাজিত নবাবের সঙ্গে সাধারণ জেলেডিঙিতে করে হীরাঝিল থেকে বিদায় নেয়, সে শুধুই হারেমের শোভা নয়, তার প্রাণ আছে। আর বুঝবেই বা কী করে? কতই বা বয়স? আমার চেয়ে বোধহয় ছোটই হবে, অথচ সাপের বাচ্চা ঠিক সাপ হয়েছে। মীরবক্সিকুল মানে নবাব মির্জাফরের সব দোষটুকু পুঞ্জীভূত হয়েছে তার দেহ মনে। আর জারিয়া হতে চাই না, কারণ তাহলে মির্জাফরের হারেমে গিয়ে থাকতে হবে। সেখানে সফিয়াও থাকবে, মিরনও যাবে। কিন্তু মিরন যা ভেবেছে তাও হবে না। নতুন করে বেগমগিরি যদি করাতেই চায় জোর করে, তার আগে আমি মরব। সিরাজহীন হয়ে বেঁচে থাকার যে এত জ্বালা, তা জানতাম না। সে যদি অত্যাচারী হতো, দুশ্চরিত্র হতো, তবু যেন ভালো ছিল। জানতাম সে বেঁচে রয়েছে, একদিন না একদিন আকস্মাৎ আমার কাছেই আসবে। কিন্তু এখন যে সে নেই, সে আর আসবে না। মরতেও পারি না। মেয়েটা এখনো হয়তো বেঁচে রয়েছে। হীরাঝিলে একসময় আত্মহত্যা করার জন্য পাগল হয়েছিলাম। তখনও মেয়েটা সিরাজের কথা ভেবে তা পারিনি। তখন একদিন ছাদ থেকে লাফিয়ে পড়ার আগের মুহূর্তে মেয়েটা পেটের মধ্যে নড়ে উঠেছিল, আর আজ যে আমার মনের মধ্যে নড়াচড়া করছে। ভয় হয়, কবে মিরন সশরীরে এসে হাজির হবে কিংবা প্রস্তাব পাঠাবে। আর দিনরাত শুধু সেই ভয়েই থাকি। আমার সিরাজ নেই, এখন আমি অসহায়। কিন্তু কোনো প্রস্তাবই এলো না, মিরনও এলো না। পরিবর্তে এলো বাংলার ভূতপূর্ব নবাবের বেগম হিসেবে আমার মা সোহারা। সাহেবেরা নাকি এই ব্যবস্থা করে দিয়েছে, যতদিন বেঁচে থাকব মাসে মাসে কিংবা বছরে এভাবেই পেয়ে যাব। নিশ্চিন্ত হলাম। একবার যখন সিরাজের বেগম হিসেবে স্বীকৃতি পেয়েছি, তখন আমাকে নিয়ে আর টানা হেজড়া কেউ করবে না। মিরনের কবল থেকেও রক্ষা পেলাম। বুড়ি জাবেদা আমার কাছেই থাকে, সে জারিয়া নয়। নওয়াজিস মোহাম্মদ খাঁ যখন ঢাকায় ছিলেন, সে তখন তার কাছে থাকত। আমি যেদিন ঢাকায় এলাম তার 2-4 দিন পর সে এসে কেঁদে আকুল। চিনতাম না তাকে, তাই অপরিচিতা বৃদ্ধার কান্নায় অপ্রস্তুত হয়ে কারণ জানতে চেয়েছিলাম। তখনই আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশের কথাটা প্রথম জানতে পারি। এর আগে সবাই জানত, অথচ আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। এত বড় দুঃসংবাদ সেদিন সেই দিয়েছিল, তবু তাকে তাড়িয়ে দিইনি। তারই কোলের ওপর মূর্ছিত হয়ে পড়েছিলাম। মূর্ছা ভাঙলে তাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল আমার ছেলেবেলার সেই বৃদ্ধা জারিয়ার কথা। আমাকে মানুষ করেছিল যে। যতদিন সে বেঁচে ছিল, নিষ্করুণ বেগম মহলে একটু আদরের স্বাদ শুধু তার কাছেই পেয়েছিলাম। জাবেদার কান্নায় সান্ত্বনা পেয়েছিলাম। মুর্শিদাবাদ থেকে ঢাকা কত দূর, অথচ এত দূরেও সিরাজউদ্দৌলার বিচ্ছেদে কাঁদে এমন মানুষও আছে।
মাসোহারা পেয়ে একটু আনন্দ হয়েছিল এই ভেবে যে মেয়েটা বেঁচে থাকলে তাকে আর হামিদাকে কাছে এনে রাখতে পারবো। সেই খবর জাবেদাকে দিতে গিয়ে দেখলাম প্রথম দিনের মতো সে আবার কাঁদছে। কাঁদছিস কেন জাবেদা? আমার বুকটা দুরু দুরু করে, ঠোঁট শুকিয়ে ওঠে। আজকাল কথায় কথায় অমন হয়। আপনাকে শুধু দুঃসংবাদ দেবার জন্য কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন? কি দুঃসংবাদ? আমার মেয়ে কি বেঁচে নেই? সেটুকুই শুধু ভালো খবর, আপনার মেয়ে বেঁচে আছে। সত্যি বলছিস? আমার মেয়ে বেঁচে আছে? জাবেদার চুপসে যাওয়া গালে অজস্র চুমু খেতে লাগলাম। ভুলে গেলাম যে আমি বেগম ছিলাম। এ কি করছেন? তটস্থ হয় বৃদ্ধা। তুই আমাকে আজ কি দিলি তা জানিস না। তোকে তো কিছুই দেবার নেই আমার, শুধু এই মালা ছড়াটা আছে, নে। সিরাজ থাকলে তোকে আমি কি যে করতাম জানিস নে তুই। ও মালা আপনি রেখে দিন, আমি কি করব ওটা নিয়ে? আমার কি কেউ বেঁচে আছে? সেইবারের বানে সব ভেসে গিয়েছে। জোয়ান ছেলে গিয়েছে, বউ গিয়েছে, নাতি গিয়েছে, বুড়ো মরল ঠিক তারপরে। তবু নে, যাকে ইচ্ছে বিলিয়ে দিস। আপনার কাছেই রেখে দিন, মেয়েকে দেবেন। এতদিন পর যাচ্ছেন। কোথায় যাচ্ছি? অবাক হই। মুর্শিদাবাদে। আপনাকে তো সেখানে নিয়ে যাওয়া হবে। সে কি? কেন? বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে। মিরনের মুখখানা চোখের সামনে দাপাদাপি করে। আপনি খোশবাগে থাকবেন, নবাব সিরাজউদ্দৌলা যেখানে রয়েছেন। আপনি খোশবাগে দেখাশোনা করবেন। সাহেবদের হুকুম হয়েছে নবাব মির্জাফরের ওপর। খোশবাগ, কি শান্ত কথা। সিরাজ সেইখানে শুয়ে রয়েছে, আমি সেইখানে যাব। আমার এমন সর্বনাশ করার পরেও সাহেবদের এত দয়া কেন? নারীর অভিশাপের ভয়ে? সেসব বালাই কি তাদের রয়েছে? হয়তো আছে, নইলে গাছের গোড়া কেটে আবার তাতে জল ঢালা কেন? তবু এতে যেন মনটা শান্তিই পাচ্ছে। কে বলল এই কথা? কার কাছে শুনলি? যে খবর এনেছে সে আবার আসবে। আপনি ঘুমিয়েছিলেন বলে আমি ফিরিয়ে দিয়েছি। তুই কি পাগল হলি জাবেদা? তুই তো জানিস আমি ঘুমোই না। জানি, কিন্তু আপনি তখন ভাবছিলেন নবাবের কথা। আপনার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি গিয়ে দাঁড়াতেও আপনি টের পেলেন না। সেই সুখ স্বপ্ন আমি ভাঙতে চাইনি। জাবেদা সব বোঝে। সেও যে আমার মতোই দুঃখিনী। জেগে জেগে আমারই মতো স্বপ্ন দেখে সে। জেগে জেগেই কত সময় সদ্য ফেলে আসা অতীতের মধ্যে ফিরে যাই আমি। ভুলেই যাই যে আমি ঢাকায় রয়েছি। মনে হয় হীরাছিলের সেই সজ্জিত কক্ষে বসে রয়েছি, সিরাজ সামনে দাঁড়িয়ে। সিরাজের স্পর্শও অনুভব করি, কিন্তু তারপরেই রূঢ় বাস্তব সেই স্বপ্ন ভেঙে দেয়। তাই আমি কেঁদে ফেলি। জাবেদা বলে, আপনি চলে যাবেন তাই কাঁদছিলাম। তুই বড্ড হিংসুটে জাবেদা। এ তো সুসংবাদ। খোশবাগে আমি থাকব। সেইখানে সিরাজের কাছে প্রতিদিন বাতি দেব। ধীরে ধীরে আমার দেহে আসবে বার্ধক্য, নুয়ে পড়বে আমার শরীর। তবুও কম্পিত হাতে বাতি নিয়ে গিয়ে হয়তো ঢলে পড়ব তার পাশেই। আর উঠব না। এর চেয়ে সুখ আর কি আছে রে জাবেদা? এর জন্য তুই কাঁদিস? আর কাঁদব না বেগম সাহেবা। সত্যি আমি খুব হিংসুটে। শুধু নিজের দিকটাই আমি চেয়েছিলাম। কিন্তু দুঃখ হয় ঘসেটে বেগম আর আমিনা বেগমের জন্য। শেষে এই হাল হলো তাদের। কি হয়েছে? কোনো খবর এসেছে? হ্যাঁ, সে কথাই তো বলতে পারছিল এতক্ষণ। মিরনের হুকুমে তাদের ডুবিয়ে মারা হয়েছে। মাঝ নদীতে বজরা নিয়ে গিয়ে বজরা ডুবিয়ে দেওয়া হয়েছে।
আমার অনুভূতি শক্তি নিশ্চয়ই অনেক কমে গিয়েছে ঘা খেয়ে খেয়ে, নইলে এই সংবাদে বিশেষ বিচলিত হলাম না কেন? কিংবা সিরাজের কাছে ফিরে যাব বলে, মেয়েটাকে পাবো বলে একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আবার মুর্শিদাবাদে ফিরে এলাম। এই মুর্শিদাবাদের মসনদে সিরাজ নেই। এখানকার পুরনো মহলে আমিনা বেগম ঘুরে বেড়ান না। মতিঝিলে নেই ঘসেটি বেগমের দাপট। তবুও মুর্শিদাবাদ আছে। আগের মতোই রাস্তাতে লোক চলছে, ছেলেরা খেলা করছে। ভেবেছিলাম এসে দেখব গাছপালার সব পাতা ঝরে গিয়েছে, গঙ্গার জল শুকিয়ে গিয়েছে, মানুষের মুখে হয়েছে রক্ত শূন্য। কিন্তু তা তো নয়, সবই তো আগের মতো আছে, শুধু সেই নেই। কিরিটেশ্বরীর মেলায় যাবার জন্য হিন্দুরা আগের মতোই খেয়া পার হচ্ছে। কাটরার মসজিদে তেমনই আজান ধ্বনি। গঙ্গাও বয়ে চলেছে, যেমন বয়ে চলত মুর্শিদ কুলি খাঁর সময়ে। এমনই বয়ে চলবে চিরকাল, যখন মির্জাফর থাকবে না, মিরন থাকবে না, ইংরেজরা থাকবে না, কেউ থাকবে না। হাওয়াও এখনো গাছে কাঁপড় লাগে। সবাই নেমো খারাম, কিছুই মনে রাখতে চায় না। কেউ স্বীকারই করে না এই মুর্শিদাবাদের মসনদে কিছুদিন আগেও এক সুন্দর যুবক শোভা পেত। বালক হয়েও যে বর্গির হাঙ্গামা সময় দিনরাত ছুটোছুটি করেছে দেশকে বিপদ থেকে মুক্ত করবার জন্য, সে আজ নেই। সবাই সব ভুলেছে, শুধু আমি কিছু ভুলিনি। জোড়া বলদের টানা একখানা সাধারণ গাড়িতে করে মুর্শিদাবাদের রাস্তা দিয়ে আমি চলেছি খোশবাগের দিকে। আর নাকি বেশি দূর নেই। বুকের ভেতর কাঁপন ধরেছে, মুখ গরম হয়ে উঠেছে। এমন গরম হলে নাকি মেয়েদের মুখ রক্তিম হয়ে ওঠে। কেমন যেন লজ্জা লজ্জা ভাব। কিছুতেই নিজেকে সহজ করতে পারছি না। যুদ্ধ কিংবা অন্য কোনো কাজে বাইরে গিয়ে বহুদিন পর সিরাজ ফিরে এসে আমার কাছে এলে অমনটা হতো। কি বলবো ভেবেই পেতাম না, কি করব তাও বুঝতে পারতাম না। কথা বলতে বাধো বাধো ঠেকত, দু পা জড়িয়ে আসত। আজ যেন আবার ঠিক তাই হচ্ছে। গাড়ি যতই এগিয়ে চলছে বুকের কাঁপুনি ততই বাড়ছে। মনকে কতবার শান্ত করবার চেষ্টা করি, পারি না। মন বড় অবাধ্য। সিরাজের কাছে গেলে চিরকাল যেমন অবাধ্য হয়েছে। গাড়োয়ান শেষে এক জায়গায় এসে থেমে যায়। এখানেই নামতে হবে, গাড়ি আর ভেতরে যাবে না, সে বলে ওঠে। সামনে চেয়ে দেখি রাস্তা শেষ হয়েছে একটা উঁচু দরজার কাছে এসে। সেটা বন্ধ। এই তো সেই জায়গা। নবাব আলীবর্দীর মৃত্যু হলে এখানেই তো এসেছিলাম বটে, কিন্তু তখন তো এত নির্জন ছিল না জায়গাটা। দেওয়াল দিয়ে ঘেরা জায়গাটার ভেতর থেকে আম গাছের শাখা প্রশাখা প্রাচীর ডিঙিয়ে বাইরে এসে ঝুলে পড়েছে। ভেতরে পাখিদের মেলা বসেছে, তাদের কিচিরমিচির ডাকে কান ঝালাপালা। গাড়ি থামিয়ে দেওয়া সত্ত্বেও চুপ করে বসে থাকি। জানি যে উঠে দাঁড়াতে পারবো না, পড়ে যাব। ঘন ঘন নিঃশ্বাস পড়ে আমার, যেমনটা হাঁপালে হয়। যেই বাঁধি এসেছিল আমার সঙ্গে সে একটু অবাক হয়, বলে, নামুন বেগম সাহেবা। এই নামছি, আমাকে একটু ধরবি, পায়ে ঝিঁঝি লেগেছে। সে তাড়াতাড়ি এসে আমাকে ধরে, তার কাঁধে দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে ধীরে ধীরে নেমে পড়ি। এই হলো খোশবাগ গোরস্থান, বাদী বলে। ছেড়ে দাও আমাকে। আপনি যে বললেন। কি বিশ্রী কথা, মনে হলো এক ধাক্কায় তাকে ফেলে দিই। ছেড়ে দাও। কথাটা একটু জোরেই হয়েছিল, সে ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়। দরজা বন্ধ কেন? প্রশ্ন করি। এই যে চাবি, নিন। সে খোশবাগের চাবি আমার হাতে দেয়। প্রকাণ্ড দরজা। দারোয়ান গায়ের জোরে ঠেলে খোলে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে ফুলের গন্ধ এসে মন জড়িয়ে দেয়।
নানান গাছ আর লতাপাতায় মিশে একটা স্তব্ধ কুঞ্জ। ভেতরে প্রবেশ করতেই পাখির ডাক থেমে যায়। আমাদের দেখে বোধহয় বিব্রত হয়েছে তারা। প্রাণ ভরে সিরাজকে গান শোনাচ্ছিল। বাধা পেল আমাদের আগমনে। ফিরে এসে আবার প্রাচীরের বাইরে দাঁড়াই। যদি তারা শুরু করে তাদের গান। ভেতরে যাবেন না বেগম সাহেবা? চুপ। কিন্তু পাখিরা আর ডাকে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও না। হতাশ হয়ে আবার ভেতরে যাই। দরকার নেই পাখির গানে। আমিই শোনাবো গান আমার সিরাজকে। তুমি এখন যেতে পারো, বাঁদিকে বলি। আপনার এখানেই থাকবো আমি। থাকো, কিন্তু একটু বাইরে যাও। সিরাজকে আমি একা পেতে চাই, যেমন হীরা ঝিলে পেতাম। প্রিয় মিলনের সময় বাইরের লোকের উপস্থিতি, ছি। বাঁধি চলে যায়। ধীরে ধীরে এগিয়ে যাই, যেখানে নবাব আলীবর্দীর সমাধি রয়েছে। শুনেছি তার কাছেই নাকি সে রয়েছে। রক্তবর্ণ বস্ত্রে আচ্ছাদিত সমাধি, আর তার পাশেই এ কি, সেই কৃষ্ণ বস্ত্র। আলীবর্দীর মৃত্যুর দিনে সিরাজ যেই বস্ত্র ফিরিয়ে দিয়েছিল, সেদিন মূল্যবান বস্ত্রটির অপচয় হবে ভেবে অনেক রাজা উজির মৃদু আপত্তি তুলেছিলেন। শেষে মওলানার কথার জবাবে সিরাজ কি বলেছিল এখনও কানে স্পষ্ট ঝঙ্কৃত হচ্ছে। নবাব বংশ এখনও নির্বংশ হয়নি। কথাটা শেষে এইভাবে সত্যি হলো। লুটিয়ে পড়ি। আমার সিরাজ। মনে হলো কে যেন হেসে উঠল। নবাব আলীবর্দী কি? আদরের নাতিকে কাছে পেয়ে আমার দুর্দশা দেখে হাসছেন তিনি? না, তিনি নন। তিনি হাসবেন না। তাহলে যুদ্ধক্ষেত্রে বিভীষিকার মতো কচি শিশুকে টেনে নিয়ে গিয়ে তাকে শক্ত সামর্থ্য করে গড়ে তুলতেন না তিনি। মৃত্যুশয্যায় তাকে কাছে ডেকে নিয়ে গিয়ে কোরআন স্পর্শ করে শরাব খাওয়া ছাড়াতেন না। ভালোবাসার প্রবল উচ্ছ্বাসের মধ্যেও তার একান্ত স্বাদ ছিল সিরাজ হবে বাংলা, বিহার, উড়িষ্যার সার্থকতম নবাব। তার সেই স্বাদ আর পূর্ণ হল না বিশ্বাসঘাতকদের জন্য। তাই নাতিকে কাছে পেয়েও এক তীব্র বেদনা তাকে আচ্ছন্ন করে রেখেছে। আলীবর্দী হাসতে পারেন না। খোশবাগের প্রবেশপথে চোখ পড়ে। দেখি সেইখানে বাদী গাড়োয়ানের সঙ্গে হাসাহাসি করছে। সেই হাসি তবে কানে এসেছিল। পাখিরা আবার মিষ্টি গান গাইতে শুরু করেছে। তারা বুঝে ফেলেছে আমি তাদেরই। এই কৃষ্ণ আর রক্তবর্ণ বস্ত্রের পাশে এক শুভ্রবর্ণ বস্ত্র মাত্র। আমার আলাদা কোনো সত্তা নেই। গাছের পাতা ঝরে পড়ছে, ফুল দুলছে। দুই সমাধির ওপর অজস্র ফুলের গালিচা আরও ঝরছে। আমার অশ্রুও ঝরছে। তারা নিঃশ্বসিত হতে চায়। কি ব্যথা আর কি আনন্দ। বেগম সাহেবা? কে? পেছন ফিরে দেখি বাঁধি। কে তোমাকে আসতে বলল এখানে? সে কোনো কথা বলে না। তোমাকে কে পাঠিয়েছে এখান থেকে আমাকে নিয়ে যাবার জন্য? নবাব। নবাব? ও, মির্জাফর? হ্যাঁ বেগম সাহেবা। আগে তুমি কোথায় থাকতে? জাফরাগঞ্জে। তোমাকে আমি চাই না। নবাবের হুকুম। নবাবকে বললো তার হুকুম আমি মানি না। বাদী চমকে ওঠে। হামিদাকে চেনো? হ্যাঁ, সে আসবে। সে এলে আমি চলে যাব। তুমি এখনই যাও, আমি একা থাকব। আপনার অসুবিধে? কিছুই অসুবিধে হবে না, তুমি চলে যাও। বাদী চলে যায়। ছুটতে ছুটতে আসে হামিদা। তার কোলে সিরাজের অবশিষ্ট। হামিদা ছোটে আর হাসে, ছোটে আর কাঁদে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। সে কাছে এলে তাকে আমি জড়িয়ে ধরি। আমাকে নয় বেগম সাহেবা, আমাকে নয়, এই যে একে ধরুন।
এই বলে সে মেয়েকে দিতে চায় আমার কোলে। না না, তুমি হামিদা, ও নয়। বেগম সাহেবা, আমি জারিয়া। আমিও জারিয়া ছিলাম হামিদা, আজ তুমি জারিয়া নও। তুমি নবাব মহলে নেই, এখন বেগম মহলেও নেই। তুমি আছো আমার কাছে, আমার কাছেই থাকবে। তুমি আমার বোন হামিদা। মেয়েকে নামিয়ে দিয়ে সে এতক্ষণে আমার 2 হাত দিয়ে আকুলভাবে বেষ্টন করে ফেলে। সেই হাত দুটোই কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। বোনের হাতের মতোই মায়া ভরা তার হাত। মনে হলো ঘসেটি বেগমের আদেশে তার যে বোনকে একদিন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকেই এতদিনে ফিরে পেয়েছে সে। পাখির ডাক থিতিয়ে আসে, অন্ধকার নেমে আসে ধীরে ধীরে। এই রাত্রি যদি আর কখনো না কাটে। গাছের পাতায় ঝিরঝিরে বাতাসের শব্দ। এই বাতাস ধীরে ধীরে শক্তিশালী হয়ে যদি প্রলয় ঘটিয়ে এক রাত্রে পৃথিবীকে রসাতল করে দেয়, খুব ভালো হয়। শুধু নবাব আলীবর্দী আর নবাব সিরাজ উদ্দৌলা নন, আরেকজনও এসেছেন এখানে। হামিদা বলে ওঠে। কে সে? কোন হতভাগ্য? নতুন একটা সমাধি আমিও দেখেছি খোশবাগে, নগ্ন হয়ে রয়েছে অবহেলিত অবস্থায়। প্রথমে বিস্মিত হয়েছিলাম, ভেবেছিলাম বুঝি সমাধি নয়। মির্জা মোহাম্মদ, নবাব সিরাজ উদ্দৌলা শরীরে যে রক্ত, তার শরীরেও যে সেই রক্ত ছিল। তিনি কি বেঁচে থাকতে পারেন? আমার আগেই বোঝা উচিত ছিল। আমিনা বেগমের স্নেহের পুতুল, তার কাছেও বাতি দেব হামিদা। মির্জা মোহাম্মদ নবাবের চেয়েও হতভাগ্য। নবাবকে মৃত্যু যন্ত্রণা পেতে হয়নি। মিলনের সেই ইচ্ছে থাকলেও নবাবের চোখের দিকে তাকিয়ে শয়তান মোহাম্মদ বোধহয় কেঁচুর মতো কুঁচকে গিয়েছিল। কোনো রকমের এক আঘাতে শেষ করে পালিয়েছিল, তাই তার মৃতদেহ নিয়ে অত তাণ্ডব চলেছিল। থাক থাক হামিদা, আমি শুনতে চাই না। শুনতে হবে বোন, সব শুনতে হবে। নবাবের দেহ নিয়ে ওরা যত বীভৎস কাণ্ডই করুক না কেন, নবাবকে তা সহ্য করতে হয়নি। কিন্তু মির্জাকে এরা তিলে তিলে মেরেছে। শরীরের 2 পাশে 2টো তক্তা রেখে চেপে ধরে হত্যা করা হয়েছে। হামিদা, ওরা কি মানুষ? হ্যাঁ বোন, এরা মানুষ। পৃথিবীতে অমানুষ জন্মাতে পারে না, তাই স্বার্থের নেশায় প্রলোভনে পড়ে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, মানুষের মনুষ্যত্ব কিছুকালের জন্য মন থেকে উধাও হলেও পরে তা আবার ফিরে আসে, ফিরে আসবেই। আর তখনই হয় অনুশোচনা, তখনই হয় অশান্তি। মোহাম্মদ শুনেছি পাগল হয়ে গিয়েছে। আর সোফিয়া, সে এখন সৈন্য সামন্তদের উপভোগের সামগ্রী। আম্মা, যে দেখি মেয়েটা ডাকছে। আমার সিরাজের মেয়ে, পুরো সিরাজের মুখের আদল। 2 হাত দিয়ে তার মুখ উঁচু করে ধরে বলি, ডাকছো আমাকে? না। এই বলে সে হামিদাকে দেখিয়ে দেয়। ও আমাকেই মা বলে জানে। হামিদা হেসে বলে, সেই ভালো। আমি আর মা হতে চাই না হামিদা, আমি শুধুই বেগম। আমি সিরাজের বেগম।